বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবর আলী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজি ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, DK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হয়েছিল, অর্থাৎ গত লাইভ ক্লাসের পাঠ পরিচিতি ছিল: নাম্বার 1, নিম্নচাপের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা। নাম্বার 2, ফিডার এবং ডিস্ট্রিবিউশন মধ্যকার পার্থক্য। নাম্বার 3, উচ্চ ভোল্টেজ ট্রান্সমিশনের সুবিধাসমূহ। নাম্বার 4, বৈদ্যুতিক শক্তির ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের সিস্টেম সমূহের ধারণা। নাম্বার 5, বিভিন্ন সিস্টেমের পরিবাহীর কপার সাশ্রয়ের তুলনা। নাম্বার 6, ট্রান্সমিশনের সর্বাপেক্ষা মিতব্যয়ী অর্থাৎ সুলভ কার্যকারী ভোল্টেজ নির্ণয়ের সূত্রের ব্যাখ্যা এবং সুলভ কার্যকারী ভোল্টেজ নির্ণয় সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 20তম লাইভ ক্লাসে চ্যাপ্টার 2 থেকে যে সকল বিষয়ের উপর বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করা হবে, অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি। নাম্বার 1, তারের সর্বোচ্চ সাইজ নির্ণয়ের ক্ষেত্রে কেলভিনস ইকোনমিক ল এর ব্যাখ্যা। নাম্বার 2 থাকছে কেলভিনস ইকোনমিক ল সম্পর্কিত সমস্যাবলীর সমাধানের নিয়মাবলী, কিভাবে আমরা কেলভিনস ল প্রয়োগ করে সমস্যা সমাধান করব সেই সময় বিস্তারিত আলোচনা করা হবে। নাম্বার 3, কেলভিনস ইকোনমিক ল সম্পর্কিত সমস্যার সমাধান। নাম্বার 4 থাকবে পাওয়ার ফ্যাক্টর এর মান উন্নতকরণের কারণসমূহ বা নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের অসুবিধাসমূহ কি কি। নাম্বার 5, পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ সম্পর্কিত সমস্যার সমাধান। নাম্বার 6 থাকছে মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরের সূত্র বা সমীকরণ প্রতিপাদন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাসে আমরা এই 5টা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করব। কেলভিনস ইকোনমিক ল এবং কেলভিন ইকোনমিক ল এর ব্যাখ্যা, কেলভিনের অর্থনৈতিক সূত্রটা কি এবং তার ব্যাখ্যা, গাণিতিক ব্যাখ্যা দেখব। তারের যে সাইজের জন্য বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ এবং বার্ষিক এনার্জি অপচয় খরচ পরস্পর সমান হবে, সেই সাইজটাই হবে অর্থনৈতিকভাবে সর্বাপেক্ষা লাভজনক সাইজ। এটাই হলো তারের সাইজ নির্বাচনে কেলভিন ইকোনমিক সূত্র। এটা হচ্ছে সূত্রের ডেফিনেশন। সূত্রটা কি, এখন আমরা ব্যাখ্যা দেখব। কেলভিনের সূত্র ব্যাখ্যা: তারের সাইজ নির্বাচনে দুটি খরচ বিবেচনা করতে হয়। আমাদের প্রথম খরচ হচ্ছে তারের মূলধনজনিত খরচের বার্ষিক সুদ ও অপচয়। এইটা আমরা গ্রাফে দেখবো। প্রথম বলছি তারের মূলধনজনিত খরচের বার্ষিক সুদ অপচয়, এটা C1 দ্বারা প্রকাশ করছি। C1 সমান হচ্ছে P1 প্লাস P2 ইন্টু A। এখানে P1 P2 দুটো কনস্ট্যান্ট। এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদ। গ্রাফে খেয়াল করে দেখা যাচ্ছে যে এই যে 1 নম্বর লাইনটা স্ট্রেট লাইন, এই লাইনটা দ্বারা C1 কে বোঝাইছে। এখানে এটুকু হলো প্রথম যেটুকু আছে গোড়ার থেকে, এটুকু হচ্ছে P1, এটা ফিক্সড কস্ট। পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই কস্টটা তারের প্রস্থচ্ছেদ যত বাড়বে খরচ তত বাড়বে। কারণ আমরা গ্রাফে এক্স অ্যাক্সিসে ক্রস সেকশন বা এরিয়া রাখছি আর ওয়াই অ্যাক্সিসে অ্যানুয়াল কস্ট রাখছি। তাহলে দেখা যাচ্ছে মূলধন খরচ বার্ষিক সুদ অপচয় যেটা হবে সেটা
তার সাইজ যত বেশি হবে তত বেশি হবে। এই জন্য এই সাইজের উপর সরাসরি নির্ভরশীল। কিন্তু এখানে ফিক্সড কস্ট থাকার কারণে এখানে অরিজিন বা জিরো থেকে না শুরু হয়ে এখান থেকে শুরু হয়েছে। এইটুকু হচ্ছে P1। এরপরে যত এরিয়া বাড়বে এই খরচ তত বাড়বে। এই জন্য এই সমীকরণটা প্রকাশ করা হয়েছে P1 প্লাস P2 ইন্টু A। এটা হচ্ছে তারের মূলধন জনিত খরচের বার্ষিক সুদ অপচয়। এটা তার মেন খরচ। 2 নম্বর খরচ হচ্ছে বার্ষিক এনার্জি অপচয়জনিত খরচ। আমরা জানি এনার্জি লসটা ক্রস সেকশনের উপর ব্যস্তানুপাতিক। এই জন্য এইটা উল্টানুপাতিক হবে। P2 সমান সমান P3 বাই A। P3 একটা কনস্ট্যান্ট। এই কস্টটা এই কার্ভটা দ্বারা, এই যে 2 নম্বর কার্ভটা দ্বারা দেখানো হয়েছে। এটা দেখানো হয়েছে এরিয়া যত বৃদ্ধি পাবে এই কস্টটা কম হবে। কারণ তার মোটা হলে অপচয় কম হবে, অপচয় খরচ কম হবে। পক্ষান্তরে তার যদি চিকন হবে এর অপচয় বেশি, পাওয়ার লস বেশি, খরচ বেশি। এই জন্য এইটা দেখানো হয়েছে এই কার্ভ দ্বারা। এটা হচ্ছে P2 সমান P3 বাই A। এই কস্টটা ক্রস সেকশন ব্যস্তানুপাতিক। এখানে P3 একটি কনস্ট্যান্ট। তো আমাদের দুটো খরচ আছে, একটা বার্ষিক এনার্জি অপচয় খরচ, আর একটা হচ্ছে মূলধনজনিত খরচ। এই দুটো খরচকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। টোটাল কস্ট সি হলো C1 প্লাস C2। এখানে আমরা C1 এর বসালাম P1 প্লাস P2 ইন্টু A, আর C2 হচ্ছে P3 বাই A। এই দুটো কস্ট হচ্ছে সি সি হচ্ছে C1 প্লাস C2। এইটা আমরা 3 নম্বর কার্ভ দ্বারা দেখাইছি। এই 3 নম্বর লাইন দ্বারা দুইটার যোগফল 1 এবং 2 এর যোগফল দেখানো হয়েছে P1 প্লাস P2 প্লাস P3 বাই A। এখান থেকে দেখা যাচ্ছে যে এইখানে এই পি বিন্দুতে সবচেয়ে খরচ কম। পির এই পাশে খরচ বেশি, এই পাশে খরচ বেশি। তাহলে পি বিন্দুতে যে আমরা ক্রস সেকশন পাবো, এই ক্রস সেকশনের জন্য তারের সাইজ নিলে সবচেয়ে খরচ কম হবে। এই কাপ থেকে প্রায় সেটাই বোঝাচ্ছে। অর্থাৎ পি বিন্দুতে পি বিন্দুর যে ক্রস সেকশন হবে সেই ক্রস সেকশনের জন্য তারের সাইজ নিলে সবচেয়ে খরচ, দুইটা খরচ যোগফল কম হবে। এটাই দেখানো হয়েছে। এখন আমরা ম্যাথমেটিক্যাল দেখবো, প্রমাণ করে দেখবো। সর্বনিম্ন খরচের ক্ষেত্রে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করবো। ডিফারেন্সিয়েট করে ক্রস সেকশন প্রস্থের সাথে ডিফারেন্সিয়েট করার পরে যদি আমরা 0 পাই তাহলে খরচ হবে সবচেয়ে কম। তাহলে এক্স ডি বাই ডি এ ব্র্যাকেট সি থাকবে সমান 0। অর্থাৎ এই কস্টকে যদি আমরা ক্রস সেকশনের অনুপাতে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে শূন্য দেখাইতে পারি, সেই অবস্থায় যে মান আসবে সেটা হচ্ছে আমাদের খরচ খরচ। তাহলে আমরা সি কে ডিফারেন্সিয়েট করলাম এর সাপেক্ষে। এখানে সি এর মান বসালাম P1 প্লাস P2 ইন্টু A প্লাস P3 বাই A। এটা 0 হতে হবে মিনিমাম কস্টের জন্য। শর্ত হচ্ছে মিনিমাম কস্টের জন্য 0 হতে হবে। এখন আমরা এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। এখানে এ নাই, এটা 0 হবে। এখান থাকে P2, আর এখান থাকে যেহেতু নিচে আছে 1 বাই A, মানে 1 বাই A স্কোয়ার। ডিফারেন্সিয়েট করলে 1 বাই A স্কোয়ার হবে, মাইনাস হবে এটা। এই মাইনাস আসলো P3 বাই A স্কোয়ার সমান 0। আমি আবারও বলছি P1 এর ক্ষেত্রে এখানে এটা কনস্ট্যান্ট, এটা 0। আর এই P20 হচ্ছে এটা, এখানে P2 থাকবে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে। আর এখানে 1 বাই P3 বাই A, 1 বাই A ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 বাই A স্কোয়ার, আর P3 থাকতেছে সমান 0। তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে এটা পাই। এখন যদি আমরা সমান করি তাহলে P2 সমান P3 বাই A স্কোয়ার। এখন আমরা এই পাশে তো A নিয়ে গেলাম, তাহলে P2 ইন্টু A সমান P3 বাই A। তাহলে এইটা দেখা যাচ্ছে যে মূলধন খরচের পরিবর্তনশীল অংশ, আর এইটা হচ্ছে বার্ষিক এনার্জি অপচয় খরচ। তাহলে বার্ষিক মূলধন খরচের পরিবর্তনশীল অংশ আর বার্ষিক এনার্জি অপচয় খরচ এই দুটো সমান হচ্ছে। অতএব দেখা যাচ্ছে যে তারা এই সর্বাপেক্ষা সাশ্রয়ী সাইজের ক্ষেত্রে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ, এটা হচ্ছে বার্ষিক মূলধন খরচের পরিবর্তনশীল অংশ, এবং বার্ষিক এনার্জি অপচয় খরচ পরস্পর সমান হবে। সেটাই হবে সর্বাপেক্ষা সাশ্রয়ী সাইজ। এটাই কেলভিনের অর্থনৈতিক সূত্র। অর্থাৎ যে সাইজ নিলে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ এবং বার্ষিক এনার্জি অপচয় খরচ পরস্পর সমান হবে, সেই সাইজটা হবে সর্বাপেক্ষা সাশ্রয়ী সাইজ। এটাই কেলভিনের সূত্র। এখন আমরা দেখব কেলভিনের সূত্র সমাধান করার নিয়মাবলী। কেলভিনস ইকোনমিক ল এর সাহায্যে সমস্যাবলী সমাধানের নিয়মাবলী। কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী আমরা জানি যে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ
সমান সমান বার্ষিক এনার্জি অপচয় খরচ, এইটা সমান হইতে হবে। তাহলে আমার দুটো কস্ট বের করতে হবে, একটা বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ আর বার্ষিক এনার্জি অপচয় খরচ। বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ বের করার পদ্ধতি এখন আমরা দেখব কিভাবে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ বের করতে পারি। মূলধন খরচের দুটো অংশ থাকে, যথা এক নম্বর কনস্ট্যান্ট কস্ট বা স্থির অংশ, যা পরিবাহী প্রস্থচ্ছেদের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ মূলধন খরচের যে অংশের সাথে পরিবাহী প্রস্থচ্ছেদ এ থাকে না, সেটাই হচ্ছে কনস্ট্যান্ট কস্ট বা স্থির অংশ। আর কেলভিন ইকোনমিক ল অনুযায়ী তারের সাশ্রয়ী সাইজ নির্ণয়ের ক্ষেত্রে কনস্ট্যান্ট কস্টকে বিবেচনা করতে হবে না, এটা আমরা বিবেচনা আনবো না। 2 নম্বর কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট বা পরিবর্তনশীল খরচ, যা তারের প্রস্থচ্ছেদের উপর সরাসরি নির্ভরশীল। খরচের এই অংশের সাথে প্রস্থচ্ছেদ এ থাকবে। তাহলে মূলধন খরচ দুটো অংশ, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট। ফিক্সড কস্ট চেনার উপায় এখানে এ থাকবে না, আর ভেরিয়েবল কস্টের সাথে এ থাকবে, এটাই চেনার উপায়। বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ হবে মূলধন খরচের পরিবর্তনশীল অংশের সাথে গুণ করতে হবে বার্ষিক সুদ অপচয়। তাহলে আগে আমরা বার্ষিক পরিবর্তনশীল বা মূলধন খরচ দেখলাম। মূলধন খরচের দুটো অংশ, একটা কনস্ট্যান্ট কস্ট আর একটা পরিবর্তনশীল বা ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট বের করার পর সেই অংশের সাথে বার্ষিক সুদ অপচয় গুণ করলে আমরা পাবো বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ। সেটা লিখছি, বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ হবে, আগে মূলধন খরচের পরিবর্তনশীল অংশ নিতে হবে, সেটার সাথে বার্ষিক সুদ অপচয় গুণ করতে হবে, তাহলে আমার বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ পাবো। আমি আবার বলছি, মূলধন খরচের পরিবর্তনশীল অংশ বের করতে আলাদা করতে হবে, সেই অংশের সাথে বার্ষিক সুদ অপচয় গুণ করলেই আমরা পাবো বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ। এইটা একটা পরিবর্তনশীল মূলধন খরচ। এবার দেখবো বার্ষিক এনার্জি অপচয় খরচ কিভাবে নির্ণয় করার পদ্ধতি। বার্ষিক এনার্জি অপচয় খরচ আমরা একবার সূত্র লিখছি, 2I² RT/1000 ইন্টু প্রতি ইউনিটের দাম। এখানে সিঙ্গেল ফেজ এসি এবং ডিসি সিস্টেম হলে এই সূত্র প্রয়োগ করা যাবে। আর যেহেতু এটা আসে ওয়াট আওয়ার, পরবর্তীতে আমরা 1000 গুণ করলে কিলোওয়াট আওয়ার হবে, আর প্রতি ইউনিটের দাম দিয়ে গুণ করলে একবারে মোট খরচ আসবে। শিক্ষার্থী কিন্তু খেয়াল রাখবা, এই 2 হবে যখন সিঙ্গেল ফেজ এসি সিস্টেম এবং ডিসি সিস্টেম থাকে, তখন এই এনার্জি অপচয় বের করার জন্য 2I² RT/1000 ইন্টু রেট পার ইউনিট। পক্ষান্তরে যদি 3 ফেজ সিস্টেম হয়, তাহলে আমরা বের করবো 3I² RT/1000 ইন্টু প্রতি ইউনিটের দাম। তাহলে এখানে 2 দেবো হলো সিঙ্গেল ফেজ এবং ডিসি সিস্টেমের জন্য, আর 3 ফেজের জন্য 3 দিব, 3I² RT/1000, এরপর প্রতি ইউনিট দাম গুণ করবো। এইটা করলে আমরা বার্ষিক এনার্জি অপচয় খরচ পাবো। এখানে আই হচ্ছে ফুল লোড লাইন কারেন্ট। যদি সারা বছর প্রবাহিত কারেন্ট ফুল লোড কারেন্টের কোনো ভগ্নাংশ বা শতকরাংশ থাকে, অনেক সময় ফুল লোড কারেন্ট না থাকে ভগ্নাংশ থাকতে পারে, তাহলে সূত্রটিতে ফুল লোড কারেন্ট আয়ের পরিবর্তে সেই ভগ্নাংশ বা শতকরাংশের নাম মান বসিয়ে বর্গ করতে হবে। সময়ের ক্ষেত্রে কোনো ভগ্নাংশ বা শতকরা উল্লেখ না থাকলে টি সমান সমান 8760 ঘন্টা 1 বছরের সময় দিতে হবে। আর যদি পরিবর্তন বা ভগ্নাংশ থাকে, তাহলে সেই অনুযায়ী টি এর মান বসাইতে হবে। এই দুটো খেয়াল করতে হবে যে আই সম্বন্ধে কিছু বলা আছে কিনা, টি সম্বন্ধে কিছু বলা থাকে কিনা। আই ফুল লোড কারেন্ট হলে আই হবে, আর ফুল লোড কারেন্ট ভগ্নাংশ হলে সেই মান অনুযায়ী বসাই তার স্কয়ার করতে হবে। আর টি হচ্ছে 1 বছরের সময় ঘন্টায়, যদি পূর্ণ বছর থাকে তাহলে 8760 ঘন্টা হবে। আর যদি ভগ্নাংশ থাকে বা সময় একটা উল্লেখ থাকে, তাহলে সেই অনুযায়ী টির মান বসবে। আর হচ্ছে প্রতিতারের রেজিস্ট্যান্স অফ ইজ কন্ডাক্টর। এখন আমার রেজিস্ট্যান্স কে বের করতে হয়, আর এই সূত্র জানি আর সমান রো এল বাই এ। যদি রো হলো আপেক্ষিক রোধ, যদি রো বা আপেক্ষিক রোধ মান দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করবো। আপেক্ষিক রোধের মান না দেওয়া থাকলে প্রদত্ত কোনো তারের রোধের সাথে তুলনা করে পরিবাহী রোধ তারের রোধ আর এর মান বের করতে হয়। এক্ষেত্রে এখানে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচের ক্ষেত্রে যতটুকু তারের দৈর্ঘ্য বিবেচনা করা হয়েছে, পরিবাহী তারের রোধের ক্ষেত্রে রোধের মান বের করার ক্ষেত্রে ঠিক একই পরিমাণ দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। অর্থাৎ যতটুকু দৈর্ঘ্যের মূলধন খরচ আমরা বিবেচনা করব, রেজিস্ট্যান্স বের করার সময় ঠিক সেই পরিমাণ দৈর্ঘ্য বিবেচনা করতে হবে।
বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচের ক্ষেত্রে তারে প্রস্থচ্ছেদ এর একক এবং রোধ আর এর এক ক্ষেত্রে প্রস্থচ্ছেদ এর একক এক বা সেম হইতে হবে। অর্থাৎ এ যদি বর্গমিটার হয় এক্ষেত্রেও এ বর্গমিটার হইতে হবে। দুইটা ক্ষেত্রে সেম একক হইতে হবে। ভিন্ন একক থাকলে তা পরিবর্তন করে একই এককে আনতে হবে। উপরোক্ত বর্ণনা এবং নিয়ম মোতাবেক খরচ দুটি বের করার পরে কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী খরচ দুটির মান পরস্পর সমান দেখিয়ে সমীকরণটি সমাধান করে অতি সহজেই অজানা রাশি মান বের করা যায়। অর্থাৎ দুইটা খরচ বের করার পর আমরা সমান সমান দেখাবো, দেখে যেটা অজানা থাকবে সেটা বের করতে হবে। অর্থাৎ কেলভিনস ইকোনমিক ল অনুযায়ী সর্বদা আমরা লিখবো বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ সমান সমান বার্ষিক এনার্জি অপচয় খরচ। তাহলে আমাদের কেলভিন ল সাহায্যে সমাধান করতে হলে এই দুটো খরচ বের করতে হবে। আর আমি এখন দুইটো খরচ কিভাবে বের করতে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। এখন একটা সমস্যা দেখবো আমরা। একটি 3 ফেজ ওভারহেড লাইনের প্রতি কিলোমিটারের প্রাথমিক খরচ এত টাকা। এখানে এ দেওয়া আছে, এখানে এ হচ্ছে বর্গ সেন্টিমিটারে লাইন তারের প্রস্থচ্ছেদ। লাইনের বার্ষিক সুদ অপচয় 10%, প্রতি ইউনিটের দাম 3.50 টাকা এবং প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গমিটার তারের প্রস্থচ্ছেদে রেজিস্ট্যান্স হচ্ছে 0.18 ওহম। যদি বছরে ফুল লোড কারেন্টের 70% প্রবাহিত হয় লাইন তারের জন্য অর্থনৈতিক কারেন্ট ডেন্সিটি বের করো। তাহলে এখন আমাদের দুটো খরচ বের করবো সমাধান করার জন্য। তার আগে আলোচনা করবো আমরা এখানে প্রাথমিক খরচের সাথে যে প্রস্থচ্ছেদ এ দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে বর্গ সেন্টিমিটারে, তার একক বর্গ সেন্টিমিটারে। পক্ষান্তরে প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে যে রেজিস্ট্যান্স দেওয়া আছে সেখানে প্রস্থচ্ছেদের একক দেওয়া আছে বর্গমিটারে উল্লেখ আছে। এখানে দুইটা ক্ষেত্রে দুই ধরনের একক আছে, এখানে এ দেওয়া আছে বর্গ সেন্টিমিটারে আর এখানে বলা আছে বর্গমিটারে। তাহলে আমাদের নিয়ম মোতাবেক উভয় ক্ষেত্রে প্রস্থচ্ছেদের একক প্রথমে সেম বা এক করতে হবে, যেহেতু ভিন্ন ভিন্ন আছে এক যেতে করে নিতে হবে। যদি উভয় ক্ষেত্রে প্রস্থচ্ছেদের একক বর্গমিটারে বিবেচনা করি তাহলে আমাদের এটা খরচ এটা চেঞ্জ করতে হবে। তাহলে প্রতি কিলোমিটার তারে প্রাথমিক খরচ হবে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটারে, এর সাথে 10⁴ গুণ করতে হবে। তাহলে কারণ হচ্ছে যে 1 বর্গমিটার সমান সমান 10⁴ বর্গ সেন্টিমিটার। যখন আমরা 10⁴ দিয়ে গুণ করলাম তখন এইটা বর্গমিটার এসে গেল। তাহলে এখানে এ হবে প্রস্থচ্ছেদ বর্গমিটারে। তাহলে দুইটা সেম একক আসলো। অতএব প্রতি কিলোমিটার তারে বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ হবে, এটা হচ্ছে মূলধন খরচ পুরোটাই পরিবর্তনশীল, এই দেওয়া আছে, এখানে ফিক্সড কস্ট নাই। এটার সাথে বার্ষিক সুদ অপচয় গুণ করলেই আমরা বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ পাবো। এটা হচ্ছে পরিবর্তনশীল মূলধন খরচ। এর সাথে যখন আমরা পার্সেন্টেজ সুদ অপচয় গুণ করবো সেটা হবে পরিবর্তনশীল বার্ষিক হবে, সেটা বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ। এটা গুণ করে পাই এত টাকা। এটা একটা খরচ, এটা আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। বছরে ফুল লোড কারেন্টের 70% প্রবাহিত হয়, তাহলে এখানে ফুল লোড কারেন্ট বলা নাই, বলা আছে 70%। এক্ষেত্রে সমীকরণে ফুল লোড কারেন্ট আয়ের পরিবর্তে 0.7 বসবে। সারা বছরের সময়ের হিসাব হবে, হিসাব সম্বন্ধে কিছু বলা নাই, টাইম সম্বন্ধে কিছু বলা নাই। তাহলে আমাদের টাইম যদি ফুল 1 বছর 8760 ঘন্টা বা এত আওয়ার। প্রতি কিলোমিটার দৈর্ঘ্যে প্রতি বর্গমিটার প্রস্থচ্ছেদে তার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.18 ওহম। কিন্তু আমার যে তার ব্যবহার করা হয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে এ বর্গমিটার। দৈর্ঘ্য ঠিক আছে, এখন এ বর্গমিটার জন্য রেজিস্ট্যান্স হবে এই দিয়ে ভাগ করতে হবে। তাহলে রেজিস্ট্যান্স হবে এত, কারণ এত এরিয়া বাড়লে তার ক্ষেত্রফল কমে যাবে, রেজিস্ট্যান্স কমে যাবে, এই জন্য এদের ভাগ করতে হবে। অতএব আমরা তার রেজিস্ট্যান্স পাই 0.18 এ হচ্ছে বর্গমিটারে তারের প্রস্থচ্ছেদ। 3 ফেজের জন্য যে 3 ফেজ সিস্টেম বলা আছে বার্ষিক অপচয় 3I²RT/1000 ইন্টু প্রতি ইউনিট দাম, এটা সূত্র। এই সূত্রে আমরা মানগুলো বসিয়ে পাই। মান বসালাম, আয়ের জায়গায় বসবো 0.7I, এই পুরোটা হোল স্কয়ার হবে, শুধু আয়ের স্কয়ার না, 0.7I দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে। আর এর মান আছে 0.18/a, এ নিচে গেছে। টির মান আছে 8760 ঘন্টা।
আর প্রতি ইউনিটের দাম হচ্ছে 3.5 টাকা। আর নিচে তো 1000 আছে কিলোওয়াট আওয়ার করার জন্য। তাহলে এইটা গুণ করে আসে 8.112,636 আই স্কয়ার বাই এ টাকা। এটা হচ্ছে বার্ষিক এনার্জি অপচয় খরচ। তাহলে আমরা আগে বের করছি বার্ষিক পরিবর্তনশীল মূলধন খরচ, আর এখন বের করলাম বার্ষিক এনার্জি অপচয় খরচ। এখন কেলভিন ইকোনমিক ল অনুযায়ী আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমান দেখাইতে পারি। তাহলে আমরা আগে 1 নম্বরটা ছিল এটা 2 নম্বর সমান সমান দেখালাম। এখান থেকে আসে আই স্কয়ার বাই এ স্কয়ার সমান সমান এইটা ভাগ করলে এইটা আসে। পরে আমরা আই বাই এ বের করলাম, এটা রুট করলাম, এইটাকে রুট করলে আই বাই এ আসে 1570.127 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। আমরা এটা সেন্টিমিটার স্কোয়ার নিলাম, কারণ 1 মিটার স্কোয়ার সমান সমান 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। আমরা 10⁴ দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা পাই 0.157 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। এটাও হবে, এটাও হবে, এটা হচ্ছে মিটার স্কোয়ারে, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ারে। অতএব লাইন তারের জন্য সর্বোচ্চ কারেন্ট ডেনসিটি হবে 0.157 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার। আমরা সেন্টিমিটার স্কোয়ার এটা লিখতে পারবো, আর মিটার স্কোয়ার লাগবে এটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব পাওয়ার ফ্যাক্টর কেন আমরা উন্নত করব, অথবা পাওয়ার ফ্যাক্টরের কি কি অসুবিধা আছে, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের কি কি অসুবিধা। আমরা জানি লাইন কারেন্ট থ্রি ফেজ সিস্টেম হলে আই সমান আইএল সমান পি বাই √3 ভিএল কস ফাই। এখানে পি হচ্ছে পাওয়ার, টোটাল পাওয়ার, ভিএল হচ্ছে লাইন ভোল্টেজ, কস ফাই হচ্ছে লোড পাওয়ার ফ্যাক্টর। উপরোক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট মানে পাওয়ার এবং ভোল্টেজের ক্ষেত্রে এই ভোল্টেজ এবং পাওয়ার যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে লোড কারেন্ট আইএলটা কস ফাই এর সাথে ব্যস্তানুপাতিক। এই লোড কারেন্টের মান পাওয়ার ফ্যাক্টরের সাথে উল্টানুপাতিক, অর্থাৎ আইএল প্রপোর্শনাল বাই কস ফাই বলতে পারি আমরা। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান নিম্নমানে হলে লোড কারেন্ট বেড়ে যাবে। যদি পাওয়ার ফ্যাক্টর যদি ভোল্টেজ আর পাওয়ার কনস্ট্যান্ট থাকে, তাহলে পাওয়ার ফ্যাক্টর কম হলে কারেন্ট বেড়ে যাবে। নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে নিম্নলিখিত অসুবিধা দেখা দেয়, আমরা সামারি করলাম। 1 নম্বর আছে কেভিএ। আমরা জানি মেশিন কেভিএ কিলোওয়াট বাই কস ফাই। এই সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে বৈদ্যুতিক মেশিন কেভিএ রেটিং পাওয়ার ফ্যাক্টর উল্টানুপাতিক। পাওয়ার ফ্যাক্টর ফলে পাওয়ার ফ্যাক্টর মান নিম্নমানে হলে মেশিনের কেভিএ রেটিং যদি কোনো কিলোওয়াট কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা উল্টানুপাতিক হবে কেভিএটা। তাহলে পাওয়ার ফ্যাক্টর মান নিম্নমানে হলে মেশিনের কেভিএ রেটিং বৃদ্ধি পেয়ে সাইজ এবং খরচ বেড়ে যাবে। অর্থাৎ লো পাওয়ার ফ্যাক্টরে আমাদের মোটরের মেশিনের সাইজ বেড়ে যাবে, কেভিএ রেটিং বেড়ে যাবে, এবং এতে খরচ বেড়ে যাবে। 2 নম্বর অসুবিধা, নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লোড কারেন্ট বেড়ে যাওয়ায় তারের সাইজ বৃদ্ধি করতে হবে, কারণ তারের সাইজটা নির্ভর করবে কারেন্টের উপরে। কারেন্ট যত বেশি হবে তারের সাইজ তত মোটা করতে হবে, ফলে তারের খরচ বেড়ে যাবে। 3 নম্বর অসুবিধা হচ্ছে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লোড কারেন্ট বেড়ে যাওয়ায় লাইনের পাওয়ার লস আই স্কয়ার, যত কারেন্ট বেড়ে যাবে তাহলে পাওয়ার লস আই স্কয়ার বেড়ে যাবে, ফলে লাইনের দক্ষতা নিম্নমানের হবে। লস বেড়লে লাইনের দক্ষতা কমে যাবে। লোড কারেন্ট বেড়ে যাওয়ার ফলে পাওয়ার ফ্যাক্টর লো হলে লোড কারেন্ট বেড়ে যাচ্ছে, ফলে ভোল্টেজ ড্রপ বেড়ে যাচ্ছে, ফলে রেগুলেশন, ফলে লোডের ভোল্টেজ নিম্নমানের হয়, লোডে আমরা ভোল্টেজ কম পাবো। নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে লোড কারেন্ট বেড়ে যাওয়ায় বৈদ্যুতিক মেশিন অর্থাৎ মোটর ট্রান্সফার প্রভৃতি অত্যধিক গরম হওয়াতে আইসকলে কেড়ে যাবে। যদি কারেন্ট বেড়ে যাবে, তাহলে কারেন্ট বেড়ে গেলে এইসব মেশিনের হিট বেড়ে যাবে, তাহলে এদের আইসকাল বা কমে যাবে। 6 নম্বর সমস্যা হচ্ছে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে গ্রাহকের কেভিএ ডিমান্ড চার্জ বেড়ে যাবে। কেভিএ বেড়ার কারণে কেভিএ ডিমান্ড চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টর গ্রাহক এবং সরবরাহকারী উভয়ের জন্যই ক্ষতিকর। গ্রাহকের ক্ষেত্রে কেভিএ ডিমান্ড বেড়ে যাচ্ছে, তারের সাইজ বড় করতে হবে, আর সরবরাহের জন্য মেশিনের সাইজ বড় করতে হবে, তারের সাইজ বাড়াইতে হবে, এই সমস্ত অসুবিধা দেখা যায়। এই জন্য অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর লো পাওয়ার ফ্যাক্টর গ্রাহক এবং সরবরাহকারী উভয়ের জন্য ক্ষতিকর। এই জন্য পাওয়ার ফ্যাক্টর মান নির্ধারিত মানের কম হলে অবশ্যই উন্নত করা দরকার। অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর মান একটা নিম্ন পর্যায়ে নেমে গেলে আমার অবশ্যই ইমপ্রুভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পাওয়ার ফ্যাক্টর ক্যাপাসিটর ব্যবহার করে একটা সময় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার একটা অঙ্ক দেখবো, সমস্যা দেখবো। 3 ফেজ 50 হার্জ 400 ভোল্ট সরবরাহ লাইনে একটি কারখানা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 207 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করছে।
সিস্টেমে 3 ফেজ 50 হার্টজ, ভোল্টেজ রেটিং 4 ভোল্ট 100, আর পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, আর অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে 207 কিলোওয়াট। উক্ত কারখানার পাওয়ার ফ্যাক্টর মান ইউনিটি বা এককে উন্নত করতে যদি স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়, তাহলে স্টার এবং ডেল্টা উভয় সংযোগের ক্ষেত্রে প্রতি ফেজে কত মানের ক্যাপাসিটর দরকার। অর্থাৎ আমাদের পাওয়ার ফ্যাক্টর উন্নত করে অন করব বা ইউনিটি করব, এবং দুই ধরনের 3 ফেজ থেকে দুই ধরনের ব্যাংকিং আছে, স্টার ব্যাংকিং, ডেল্টা ব্যাংকিং। এখন আমরা উভয় ক্ষেত্রে দেখবো যে কত মানের ক্যাপাসিটর দরকার প্রতি ফেজে। সলিউশন বা সমাধান, পাওয়ার ফ্যাক্টর উন্নত করানোর পূর্বে ডাটা থেকে পাই আমরা পাওয়ার ফ্যাক্টর পূর্বে ডাটা cos phi 1 0.8, এখান থেকে আমরা সরাসরি 10 বের করলাম, 10 phi 1 বের করলাম 0.75। পাওয়ার দেওয়া আছে পি 207 কিলোওয়াট, আর লাইন ভোল্টেজ 400 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। এটা উন্নত করার পূর্বে ডাটা। এখন পাওয়ার তার উন্নতকরণের ফলে আমাদের চেঞ্জ হচ্ছে কি, cos phi 2 হবে 1, এক্ষেত্রে আমরা 10 phi 2 পাই 0। তাহলে আমাদের লিডিং কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর ব্যাংক, যে ক্যাপাসিটর ব্যাংক ব্যবহার করব তার লিডিং কেভিআর হবে, এটা সূত্র পি 10 phi 1 মাইনাস 10 phi 2, এর মান 207, 10 phi 1 0.75, 10 phi 2 হচ্ছে 0। এটা বসানোর পর আমরা পাই 155.25 কেভিআর, যেহেতু পি দেওয়া আছে কিলোওয়াটে, এটা কেভিআর আসবে। এটা হচ্ছে টোটাল কেভিআর 3 ফেজ সিস্টেমের জন্য। এখন পার ফেজ হচ্ছে 3 দিয়ে ভাগ করলাম 51.75। স্টার ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা ভিপি সমান পাই ভিএল বাই রুট 3। স্টারের ক্ষেত্রে এটা জানি ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ বাই রুট 3, এটা আছে এত 0.94 ভোল্ট। আমরা একবার সূত্র লিখবো, ক্যাপাসিটর পার ফেজ সি পার ফেজ কেভিআর পার ফেজ গুণ 100,000 বাই ভিপি স্কয়ার ওমেগা। এটা মান বসালাম, ভিপি মান বসালাম 230.94, স্কোয়ার বসে দিলাম, ওমেগা হচ্ছে টুয়াইস পাই এফ, 2 পাই এফ, এফ হচ্ছে 50। এটা বসানোর পর পাই আমরা 3.09 ইন্টু 10⁻³ ফ্যারাড। এটাকে আমরা 10/6 দিয়ে গুণ করে মাইক্রোফ্যারাড করলাম। এটা পরে চেঞ্জ করে আসার পরে আসে আমাদের ফাইনালি আসে 3090 মাইক্রোফ্যারাড। অর্থাৎ যদি স্টার ব্যাংকিং হয় তাহলে প্রতি ফেজে এত মানের মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এখন আমাদের ডেল্টাতে দেখতে হবে, ডেল্টার ক্ষেত্রে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান, তাহলে 400 ভোল্ট থাকবে। তাহলে সূত্র আগেই একই, কেভিআর পার ফেজ 1000 বাই ভিপি স্কয়ার ওমেগা বা টুয়াইস পাই এফ। এটা মান বসানোর পরে এখানে শুধু চেঞ্জ হবে, এখানে ওখানে ছিল এই ভিপি, এখানে চেঞ্জ হয়ে গেছে, এখানে ভিপি আর ভিএল সমান, তাহলে 400 স্কোয়ার থাকবে। এটা হচ্ছে ডেল্টার ক্ষেত্রে। আর স্টার ক্ষেত্রে এটা ফেজ ভোল্টেজ বের করতে হলে লাইন ভোল্টেজকে উল্টে ভাগ করে নিতে হবে। আর এক্ষেত্রে ডেল্টার ক্ষেত্রে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ একই থাকবে, এইটুকু শুধু পার্থক্য। এটা গুণ করার পর পাই এত ফ্যারাড, গুণ ভাগ করার পর এটা আমরা পাই এত মাইক্রোফ্যারাড করলাম, ফাইনালি পাই আমরা 1030 মাইক্রোফ্যারাড। আমরা ডেল্টার ক্ষেত্রে প্রতি ফেজে 1030 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে একই মানের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের ক্ষেত্রে। তাহলে আমরা ফিনিশিং এ বলতে পারি, দেখা যাচ্ছে যে স্টার কানেক্টেডের ক্ষেত্রে প্রতি ফেজে 3090 মাইক্রোফ্যারাডের মানের ক্যাপাসিটর, এবং ডেল্টা কানেক্টের ক্ষেত্রে 1030 মাইক্রোফ্যারাডের মানের ক্যাপাসিটর সংযুক্ত করতে হবে। অর্থাৎ ডেল্টার তুলনায় স্টারে প্রতি ফেজে 3 গুণ মানের ক্যাপাসিটর দরকার। অর্থাৎ যদি একই শব্দ যদি সেম থাকে, একই পাওয়ার ফ্যাক্টর উন্নত করতে চাই, তাহলে ডেল্টার তুলনায় স্টারে 3 গুণ মানের ক্যাপাসিটর প্রতি ফেজে ব্যবহার করতে হবে। মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর দেখবো। আমরা জানি লোডের পাওয়ার ফ্যাক্টর মান উন্নত হলে ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ড কমে যায় এবং ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ড চার্জ সেভ হয়। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হওয়ার ফলে গ্রাহকের কেভিএ ডিমান্ড কমে যাচ্ছে, তাহলে কেভিএ ডিমান্ড জনিত চার্জ সেভ হবে, কম লাগবে। কিন্তু পাওয়ার ফ্যাক্টর মান উন্নত করার জন্য ইকুইপমেন্ট বাবদ খরচ করতে হয়। তাহলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে বার্ষিক নেট সেভিং হবে ম্যাক্সিমাম কেভিএ ডিমান্ড জনিত চার্জ সেভিং, আর পাওয়ার ফ্যাক্টর কারেকশন জনিত ইকুইপমেন্টের জন্য বার্ষিক খরচ। এইটা হচ্ছে বার্ষিক মোট সেভিং, আর এটা হচ্ছে বার্ষিক মোট খরচ, বিয়োগ করার পর আসবে বার্ষিক নেট সেভিং। এটা বার্ষিক সেভিং হবে।
তাহলে পাওয়ার ফ্যাক্টর মান যে মানে উন্নত করলে বার্ষিক নেট সেভিং সর্বোচ্চ হবে, পাওয়ার ফ্যাক্টর সেই মানকেই মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থাৎ যে মানে করলে আমাদের সর্বোচ্চ বার্ষিক সেভিং হবে, সেটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর বা সর্বাপেক্ষা অধিক সাশ্রয়ী পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা মোস্ট ইকোনমিক পাওয়ার ফ্যাক্টরের সমীকরণ প্রতিপাদন করব। তাহলে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের ফলে আমাদের এই যে আমরা পাওয়ার ত্রিভুজ দিচ্ছি, আগে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ছিল cos φ1, তখন কেবিএ কেবিএ ছিল কেবি1, এটা কিলোওয়াট ঠিক থাকবে, আর এবি হচ্ছে কেবি আর1। পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার পরে অ্যাঙ্গেল কমে যাবে, এটা φ2, তখন চেঞ্জ হবে কেবিএ2, আর কেবিএ আর2 হবে এটা এসি। তাহলে আগে কেবি ছিল কেবি1, পাওয়ার ফ্যাক্টর উন্নত হওয়ার কেবিএ2 হয়েছে। তাহলে আমাদের এখানে কেবিএ ডিমান্ড সেভিং হয়েছে কেবিএ1 মাইনাস কেবিএ2, কেবিএ মাইনাস কেবিএ2। আর এখন আমরা দেখব পাওয়ার ত্রিভুজ থেকে পাই cos φ1 মানে কি, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওয়ে আর অতিভুজ হচ্ছে এবি ওবি, সরি ওবি। তাহলে এখানে cos φ1 মানে ওবি বাই ওবি, আর ওই হচ্ছে কিলোওয়াট বা পি, ইলেকট্রিক পাওয়ার পি দ্বারা প্রকাশ করা হয়, এটা পি দিলাম। আর ওবিটা হচ্ছে কেবি1। তাহলে আমরা এখান থেকে কেবি1 পাই হলো কি পি বাই cos φ1, আর 1 বাই cos ফেলে sec φ1। তাহলে আমরা লিখতে পারি কেবি1 সমান সমান পি sec φ1। তাহলে পাওয়ার ফ্যাক্টর উন্নত করার পূর্বে কেবিএসি অন ছিল, সেটা হচ্ছে পি sec φ1। পরবর্তীতে উন্নত হওয়ার পর যে কেবিএ2 পাই, সেটা সিমিলারলি আমরা পাই পি sec φ2। তাহলে ম্যাক্সিমাম কেবিএ ডিমান্ড সেভিং হবে কেবিএ1 মাইনাস কেবিএ2। এখন কেবিএন এর মান বসালাম আর কেবিএ2 এর মান বসালাম, পি sec φ1 মাইনাস পি sec φ2। আমরা এখান থেকে পি কমন নিলাম, থাকলো sec φ1 মাইনাস sec φ2। প্রতি কেবিএ ম্যাক্সিমাম ডিমান্ড যদি চার্জ যদি এক্স হয়, বার্ষিক চার্জ যদি এক্স টাকা হয়, আমরা এক্স টাকা ধরলাম বার্ষিক খরচ দরকার জন্য। আমরা মনে করলাম প্রতি কেবিএ ম্যাক্সিমাম ডিমান্ডে বার্ষিক চার্জ এক্স টাকা, তাহলে সর্বসাইজের জন্য বার্ষিক সেভিং হবে, এখানে এক্স গুণ করবে এক্স পি sec φ1 মাইনাস sec φ2, এটা টাকায় চলে আসলো। এখন এটা হচ্ছে আমাদের বার্ষিক মোট সেভিং। এখন দেখবো কোথায় খরচ হয় এবং কত টাকা খরচ হয়। পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের জন্য এর ক্যাপাসিটি হলো আমরা জানি পি 10φ1 মাইনাস 10φ2, এত কেভিআর, পি যদি কিলোওয়াটে থাকে এটা কেভিআর হবে। ধরি প্রত্যেক কেভিআরে বার্ষিক চার্জ হলো ওয়াই টাকা, তাহলে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ বাবদ বার্ষিক ব্যয় হবে এটা ওয়াই ইন্টু পি 10φ1 মাইনাস 10φ2, এত টাকা হচ্ছে বার্ষিক মোট খরচ। আর এইটা হচ্ছে বার্ষিক মোট সেভিং বা আয়। এখন এই দুটো বিয়োগ করলে আমাদের বার্ষিক নেট সেভিং আসবে। এস দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে মোট ব্যয়, বিয়োগ করার পর আসে বার্ষিক নেট সেভিং এস, এত টাকা। এখন আমাদের বের করতে হবে সর্বোচ্চ নেট সেভিং। বার্ষিক নেট সেভিং এর ক্ষেত্রে এই সেভিংটাকে আমাদের এখানে পরিবর্তনশীল ছিল φ2 আর সব কনস্ট্যান্ট, এই φ2 সাথে ডিফারেন্সিয়েট করে জিরো দেখাইতে হবে, এটাই লিখছি আমরা। বার্ষিক সর্বোচ্চ নেট সেভিং ক্ষেত্রে টিএস বাই ডি5 জিরো হতে হবে। এখন এটা আমরা বসায় জিরো বসালাম, পরবর্তীতে আমরা ডিফারেন্সিয়েট করলাম, এখানে sec φ1 কনস্ট্যান্ট, এটা জিরো আসবে, এটা sec φ2 হচ্ছে sec φ10φ2, আর তার আগে এক্সপি গুণ আছে, তাহলে মাইনাস এক্সপি sec φ2 10φ2 আসলো। এখানে 10φ1 কনস্ট্যান্ট, এটা জিরো আসবে, এই মাইনাস মাঝে প্লাস ওয়াইপি গুণ আসতে থাকবে, আর 10φ কে গুণ করলে হয় এটা হিসেবে করলে sec স্কয়ার φ2 আসবে। তাহলে এটা হবে মাইনাস প্লাস ওয়াইপি, ওয়াইপি তে গুণ আছে, আর sec স্কয়ার φ2 সমান সমান জিরো। এখন আমরা উভয় পাশে সমান এই পাশে নিয়ে আসলাম, এই পাশে মাইনাস ছিল, এটা প্লাস মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে থাকলো এক্সপি sec φ2 10φ2 সমান সমান ওয়াইপি sec স্কয়ার φ2। উভয় বাড়িতে পি sec φ2 বাদ দিই আমরা, তাহলে থাকে এক্স 10φ2, আর এখান থেকে ওয়াই sec φ2। 10φ2 হলো sin φ বাই cos φ, আর sec φ হলো 1 বাই cos φ। বসালাম, বসানোর পর নিচে থেকে cos φ বাদ দিলাম, থাকলে x sin φ2 সমান সমান ওয়াই, অথবা sin φ2 সমান ওয়াই বাই এক্স।
মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর যদি cos phi 2 হয় সমান হবে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার phi 2। আমাদের cos phi 2 হলো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার phi 2, পরে sin স্কয়ার phi 2 sin phi 2 মান বসাই স্কয়ার দিলাম, এটা আসলো। এটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর সূত্র। লাস্টে cos phi 2 সমান রুট ওভার 1 মাইনাস y বাই x হোল স্কয়ার, রুট থাকবে পুরোটা। এটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টরের সূত্র বা সমীকরণ। উপযুক্ত সমীকরণ থেকে দেখা যাচ্ছে যে মোস্ট ইকোনমিক্যাল পাওয়ার ফ্যাক্টর cos phi 2 এর মান সাপ্লাই এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের উপর খরচের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল নির্ভরশীল। সাপ্লাই এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের খরচের উপর নির্ভরশীল, কিন্তু মূল পাওয়ার ফ্যাক্টর cos phi এর উপর প্রভাব মুক্ত, অর্থাৎ এটা cos phi উপর ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা নির্ভর করতেছে সাপ্লাই এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইকুইপমেন্টের খরচের উপর। এটা মূল পাওয়ার ফ্যাক্টর cos phi এর উপর ডিপেন্ড করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের লাইভ ক্লাস শেষে হোমওয়ার্ক হিসাবে তোমাদের কিছু কাজ দেওয়া হলো। 1 নম্বর প্রশ্ন থাকছে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণ পদ্ধতিগুলোর নাম লিখো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেলভিনের অর্থনৈতিক সূত্রের সীমাবদ্ধ লিখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করো। এখানে একটা সমস্যা থাকছে, 3 ফেজ 50 সাইকেল পার সেকেন্ড 400 ভোল্ট সরবরাহ লাইন হইতে একটি কারখানা 0.6 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে এত কিলোওয়াট পাওয়ার গ্রহণ করছে। উক্ত কারখানার পাওয়ার ফ্যাক্টর মান 0.85 ল্যাগিং উন্নতি করতে, আগে ছিল 0.6, এখানে 0.85 ল্যাগিং উন্নতি করতে যদি স্ট্যাটিক ক্যাপাসিটর আর স্টার মডেলের সংযোগ করা হয় তাহলে উভয় ক্ষেত্রে কত মানের ক্যাপাসিটর দরকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে চ্যাপ্টার 6 থেকে যেসব বিষয়ের বিস্তারিত আলোচনা ব্যাখ্যা করা হবে সেগুলো হচ্ছে 1 নম্বর থাকবে সমঝোতা সাপোর্টের ক্ষেত্রে পরিবাহী স্যাগনের সূত্রের প্রতিপাদন। আমরা আগেও এখানে ক্লাস নিয়েছি, এখন আবার বিস্তারিত আলোচনা করব। 2 নম্বর থাকবে ঘনত্ব ও আপেক্ষিকত্বের সাহায্যে পরিবাহী নিজস্ব ওজন নির্ণয়করণ বা কিভাবে ওজন বের করতে হয়। নাম্বার 3 থাকবে পরিবাহীর উপর জমাকৃত বরফের ওজন নির্ণয়ের সূত্রের প্রতিপাদন, বরফের ওজন কিভাবে বের করতে দেখবো আমরা। 4 থাকছে বাতাসের চাপের সাহায্যে প্রতি মিটার তারে বাতাসের চাপ যেহেতু ওজন কিভাবে নির্ণয় করে। 5 থাকবে সমঝোতার সাপোর্টের ঝুল সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।